আই এম ডক্টর উৎপল ভূঁইয়া। আমি এখন এই মুহূর্তে জামালপুর হসপিটালে কর্মরত চিকিৎসক। তো আজকের প্রধান আলোচ্য বিষয় হলো বয়স্ক মানুষদের গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটাকে জিইআরডি বলে থাকি। বেসিক্যালি এই রোগটা আহ, মোদ্দা কথা হচ্ছে আমাদের পেটের ভেতর যে অ্যাসিডটা থাকে, সেই অ্যাসিডটা পেট থেকে খাদ্যনালীর দিকে উপর দিকে উঠে আসে। ঠিক আছে, স্টোমাক থেকে ইসোফেগাসের দিকে উঠে আসে, অ্যাসিডের রিফ্লাক্স হয়। তো এই রিফ্লাক্সের জন্য বিভিন্ন রকম সিমটম হয়। তো কেন এই রিফ্লাক্স হয়, এই রিফ্লাক্স হলে আপনারা বুঝবেন কি করে, বা এইটা হলে তার প্রতিকার কি, এইসব নিয়ে আজকের প্রধান আলোচনা। রিফ্লাক্স প্রধানত হয়ে থাকে খুব বেশি পরিমাণে অ্যাসিড সিক্রেশন হলে। সেইটা যখন আমাদের খাদ্যনালীর নিচের দিকের একটা ভালভ থাকে, সেই ভালভটা সঠিক কাজ করতে পারে না। ঠিক আছে, ভালভটা লুজ হয়ে যায়, ল্যাক্স হয়ে যায়। তখন সেই ভালভটা প্রপার কাজ না করার জন্য স্টমাক অ্যাসিডটা ইসোফেগাসের দিকে রিফ্লাক্স হয়। ঠিক আছে, এবার এই রিফ্লাক্সের লক্ষণ কয়েকটা আছে। ওই লক্ষণগুলো দেখে বুঝতে হবে যে আপনার হয়তো রিফ্লাক্স হচ্ছে। তখন আপনি আহ, কিছু ঘরোয়া থেরাপি অ্যাপ্লাই করলেন বা নিকটবর্তী কোনো চিকিৎসকের পরামর্শ নিলেন। তো সেই লক্ষণগুলো কি কি? সেই লক্ষণগুলো হচ্ছে গলা বুক জ্বালা করা, বুকে ব্যথা করা, উম ঢোক গিলতে অসুবিধা, মুখটা টকটক হয়ে যাওয়া, ইভেন অনেক ক্ষেত্রে শুকনো কাশিও শুরু হয়ে যায়। তো যখন এরকম কিছু হচ্ছে, সেটা রিপিটেডলি হচ্ছে, সেটা বিশেষ করে শোয়ার পর বা নাইট টাইমে বেশি হচ্ছে, তখন আপনাকে মাথায় রাখতে হবে এটা হয়তো আপনার পেটের অ্যাসিডটা উপর দিকে উঠে আসছে। ঠিক আছে, এবার এই যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা আপনি নির্ধারণ করবেন কি করে? এই সমস্যাটা নির্ধারণ করতে গেলে বেশ কয়েকটা টেস্ট আছে। সেই টেস্টগুলো হচ্ছে আহ একটা আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিডের পিএইচ পিএইচ লেভেলটা কত আছে, সেই পিএইচ লেভেলটা দেখা যায়। আর কিছু কিছু ক্ষেত্রে এন্ডোস্কোপি করে দেখতে হয় যে অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, বা লোয়ার ইসোফেগাস স্ফিংক্টারের টোনটা ঠিক আছে কিনা, সেটা ঠিকঠাক পরিমাণে কাজ করতে পারছে কিনা। তো এইসব কিছু হলে আপনি উম, অনেক ক্ষেত্রে আমরা যেটা করে ওভার দ্য কাউন্টার দোকান থেকে বললে কিছু গ্যাসের ওষুধ খেয়ে নিই, সেক্ষেত্রে রিলিফ পায়। ঠিক আছে, আপনি এটা খেতেই পারেন। কিন্তু যখন দেখবেন সেটা ঘন ঘন হচ্ছে, তখন আপনাকে কিন্তু অ্যালার্ট হতে হবে যে এটা অন্য কোনো সমস্যা, বা যা খুশি চিকিৎসকের পরামর্শটা খুব দরকার। এই এই রোগটা কেন হয়, কারণটা কি? কারণ হচ্ছে আমাদের প্রধান কারণ হচ্ছে আমাদের জীবনযাপন। আমাদের লাইফস্টাইলটা আমরা এমন ভাবে লিড করতে থাকি, যার জন্য এই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তার মধ্যে প্রথম হচ্ছে ওবেসিটি। মানে আপনার হাইটের তুলনায় আপনার ওজনটা অনেকটা বেশি, তার জন্য প্রচুর পরিমাণে অ্যাসিড আমাদের সিক্রেশন হতে থাকে। আর হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস, যেখানে আমরা প্রচুর পরিমাণে ফ্যাটি খাবার খেয়ে থাকি। আমাদের স্লিপিং টাইমটা ঠিক নেই, প্রপার টাইমে আমরা ঘুমোতে যাই না। আমরা একবারে অনেকটা বেশি খাবার খেয়ে ফেলি, বা আহ, খাবারের মধ্যে অনেকটা গ্যাপ থাকে, এই সমস্যা। আর কিছু বদ অভ্যাস হচ্ছে যেমন স্মোকিং, অ্যালকোহল ইনটেক, যারা মদ্যপান করেন, যারা ধূমপান করেন, ইভেন যারা খুব বেশি পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকেন বা প্যাকেট খাবার খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো খুব বেশি মাত্রায় হয়। সুতরাং এটাকে ঘরোয়া কয়েকটা উপায়ে কিন্তু এর নির্মূল করা যায়। এটা নির্মূল করার বেশ কয়েকটা উপায় আছে। প্রথম হচ্ছে ঘরোয়া উপায়, আহ, যেটাকে কনভেনশনাল থেরাপি বলে থাকি। সেটা হচ্ছে আমাদের রেগুলার একটা আম, নির্দিষ্ট মাত্রায় এক্সারসাইজের মধ্যে থাকা খুব দরকার। খুব বেশি যে হার্ড ওয়ার্ক করতে হবে এমন কোনো মানে নেই। আপনাকে রেগুলার একটা আধা ঘন্টা থেকে 40 মিনিট ব্রিস্ক ওয়াকিং ব্রিস্ক ওয়াকিং মানে এখানে আমাদের ইন্টারন্যাশনাল গাইডলাইন বলছে 20 মিনিট হেঁটে যাওয়া, 10 মিনিট রেস্ট, 20 মিনিট হেঁটে ব্যাক করা। এই 20 20 40 মিনিটে মোটামুটি 4 কিলোমিটার এই স্পিডে হাঁটলে আমাদের যে লেভেলে ক্যালোরি বার্ন হয়, যে এক্সারসাইজটা হয়ে থাকে, সেটা আমাদের অ্যাসিড সিক্রেশনটা খুব কন্ট্রোলের মধ্যে রাখে। ঠিক আছে, এতে আবার স্ট্রেসটা অনেকটা কমে, যেটার জন্য অ্যাসিড খুব বেশি পরিমাণে সিক্রেশন হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে আহ, খাবারের কিছু নিয়ম মেনটেন করতে হবে। যেমন উম, একবারে খুব বেশি খাবার খাওয়া যাবে না, খাবারটা পরিমাণে কম বাড়ে বেশি, অল্প অল্প করে আপনি বারবার খাবার খান। 2 নম্বর হচ্ছে আপনি ফ্যাট জাতীয় খাবারটাকে একটু অ্যাভয়েড করুন। 3 নম্বর,
আপনি শাকসবজি আর জল বেশি করে খান। 4 নম্বর হচ্ছে আপনাকে রাত্রে খাবার পর অন্তত যে কোনো ভারী খাবার খাওয়ার খাবার পর অন্তত 2 ঘন্টা আপনি মানে শোবেন না। ঠিক আছে। যাদের ক্ষেত্রে রিফ্লাক্স হয় তাদের ক্ষেত্রে তো অবশ্যই মিনিমাম ঘন্টা 2 ওয়েট করতে হবে, পারলে একটু হাঁটাচলা করুন, তার সঙ্গে মাথার দিকটা একটু উঁচু করে রাখুন। তাহলে পেটের অ্যাসিডটা মানে আপনার বুকের দিকে আসার সম্ভাবনা অনেকটা কমে যাবে। ঠিক আছে। আর একটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেসটা কিন্তু এখনকার দৈনন্দিন জীবনে একটা খুব মারাত্মক জিনিস। এই স্ট্রেসের জন্য কিন্তু আমাদের শুধু জিআরডি নয়, আরো অনেক রোগ, সুগার প্রেশারের মতো রোগ সেগুলো সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে। এই সুগার প্রেশার, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, স্ট্রেস, এই সবগুলো জিনিস একসঙ্গে আমাদের কার্ডিও মেটাবলিক অ্যাক্টিভিটিটাকে ডিরেক্ট করে দেয়, যেটা বয়স্ক মানুষদের মধ্যে খুব কমন মাত্রায়। ঠিক আছে। তো বয়স্ক মানুষদের ক্ষেত্রে একে তো পুরোনো দিনের কয়েকটা খাদ্যাভ্যাস বা এক্সারসাইজ বা স্ট্রেস অনেকদিন ধরে থাকার জন্য আমাদের যে লিপিড সিক্রেশন হয়, যে ফ্যাট সিক্রেশন হয়, এই শরীরের মধ্যে ফ্যাটের লেভেলটা যে বেড়ে যায়, সেইগুলো লিভার এমনকি বিভিন্ন খাদ্যনালী, রক্তনালী সব জায়গার ভিতরে জমে যায়, যার জন্য কিন্তু আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা খুব প্রবল হয়ে যায়। ঠিক আছে। এর মধ্যে একটা কথা বলে রাখি, হার্ট অ্যাটাকের, যেটা হার্ট অ্যাটাক খুব কমনলি মানুষ খুব হার্ট অ্যাটাক নিয়ে খুব ভয়ে থাকেন, তার ব্যাখ্যা কিন্তু আমাদের বুকের ঠিক মাঝখানটাতে হয়, ঠিক মাঝখানটায়। অনেকে ধারণা হার্ট ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে বাঁ দিকে থাকে বলে বাঁ দিকে, জেনারেলি এরকম হয় না, ঠিক মাঝখানটা হয়। অ্যাসিডের জন্য বুকের ব্যথা ঠিক মাঝখানটায় হয়। ঠিক আছে। অনেকে বুকের মাঝখানে ব্যথা এটা অ্যাসিড থেকে মনে করে ওনারা কিছু অ্যান্টাসিড ট্যাবলেট খেয়ে নেন বা সিরাপ খেয়ে নেন। তো সেক্ষেত্রে হয়তো সবাই নিউট্রিলাইজ হয়ে যায়, কিন্তু যখন দেখবেন ঘন ঘন হচ্ছে তখন কিন্তু অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন, বিশেষ করে বয়স্ক মানুষরা অ্যাবাভ 60 যারা। ঠিক আছে। কারণ তাদের ক্ষেত্রে থরো চেক আপ খুব দরকার। 3 নম্বর হচ্ছে যদি কোনো কারণে আমরা লাইফস্টাইল মডিফাই করার পরও আপনার অ্যাসিড সিক্রেশন কোনো মতে কমছে না, তখন কিন্তু আপনাকে ফার্মাকোথেরাপি মানে ওষুধের উপরে কিছুটা নির্ভরশীল হতে হবে। তার জন্য বেশ কয়েক ধরনের ওষুধ কিন্তু বাজারে পাওয়া যায়। যেমন কিছু প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা এখন খুব কমনলি চলে, খুব ভালো কাজ করে। সেরকম ওষুধ আহ, আপনাকে নিয়ে সেবন করে দেখতে হবে যে আপনার সমস্যাটা কমছে কিনা। ডোজটা অবশ্যই ডাক্তারবাবু নির্ধারণ করে দেবেন। কিছু অ্যান্টাসিড, প্রচুর পরিমাণে অ্যাসিড সিক্রেশন হলে সেটাকে নিউট্রালাইজ করার জন্য, সেটা আমরা কিন্তু সাময়িক উপশম হবে। আর কিছু ডোমপেরিডন বা লিবোসার্ট বা এরকম টাইপের কিছু ওষুধ, যেগুলো যেগুলো বেসিক্যালি প্রোকাইনেটিক বলে। ঠিক প্রোকাইনেটিকের কাজ হচ্ছে খাবারটাকে একটু দ্রুততার সঙ্গে খাদ্যনালী দিয়ে নিচে নামানো। এতে সুবিধা হচ্ছে কি, আপনার শরীরে যে অপাচ্য খাবারটা আছে বা যে যে অ্যাসিডটা সিক্রেট হচ্ছে, সেটা নিচের দিকে নেমে গেলে আপনার কিন্তু উপর দিকে রিফ্লাক্সের টেন্ডেন্সি অনেকটা কমে যায়। ঠিক আছে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি, এই ধরনের ওষুধ খেয়েও কিন্তু কাজ হচ্ছে না, তখন আপনাকে গ্যাস্ট্রিক অ্যাসিডের পিএইচ নির্ধারণ করতে হবে, পিএইচ এর লেভেলটা নির্ধারণ করতে হবে। তার জন্য বেশ কয়েক ধরনের টেস্টিং প্রসিডিউর মানে এখনকার দিনে অ্যাভেলেবেল। ঠিক আছে। যেইটা দেখে ডাক্তারবাবুরা বলতে পারেন যে এই যে ওষুধটা দেওয়া হয়েছে, এই ওষুধের ডোজটা সঠিক আছে কি নেই, না ডোজটা বাড়াতে বা কমাতে হবে। ঠিক আছে। তার উপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্টটা ফার্দার এগোবে। সেটার জন্য সেই ট্রিটমেন্ট শুরু করার পর থেকে আপনাকে মিনিমাম 6 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত ওয়েট করা যেতে পারে। তাতেও কোনো সমস্যার সমাধান না হলে, সেটা শুরু না হলে, তখন কিন্তু আপনাকে কোনো সার্জিক্যাল প্রসিডিওরের দিকে যেতে হতে পারে। তো সার্জিক্যাল প্রসিডিওর মানে এমন কিছু ভয়ের নয়, এমন কোনো বড়সড় কোনো প্রসিডিওর নয় এটা। এটা বেসিক্যালি আপনার আম, খাদ্যনালীর নিচের যে লোয়ার ইসোফেজিয়াস স্ফিংক্টারটা আছে, ওই স্ফিংক্টারটা বা ভালভটার টোনটাকে বাড়ানো। টোনটা বেশ কয়েকটা উপায়ে বাড়ানো যায়, এন্ডোস্কোপির মাধ্যমে, ল্যাপারোস্কোপির মাধ্যমে। আপনার ওই টোনটাকে বাড়ানো হয়, কিছু ডিভাইস আছে, কিছু ডিভাইস ওখানে ইমপ্ল্যান্ট করে দিয়ে টোনটা বাড়ানো হয়। এতে আমরা কিন্তু সাময়িক, সাময়িক না, একটা ভালো রকম রিলিফ হয়ে যাবে। ঠিক আছে। এবার এই রিফ্লাক্সের ক্ষেত্রে বেশ কয়েকটা কমপ্লিকেশন, কেন এখানে আপনাকে ট্রিটমেন্ট করতেই হবে। প্রথম কথা হচ্ছে আপনার সিমটম গুলো ডে টু ডে একটা বার্ডেন, সেই বার্ডেন থেকে আপনি রিলিফ পাবেন। আর দ্বিতীয় কথা যে কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে। কমপ্লিকেশন কিরকম,
এই কন্টিনিউ বেসিস অ্যাসিডটা যখন ইসিমিক অ্যাসিড আসতে থাকে বা উপর দিকে উঠতে থাকে, তখন সেই জায়গার মিউকাস মেমব্রেনটা, ভিতরে যে আমাদের সেলেস্টার মেমব্রেনটা থাকে, সেই মেমব্রেনটা যেটা গার্ড করে অ্যাসিড থেকে আমাদের খাদ্য নালীটাকে প্রোটেক্ট করে, আহ, সেই মিউকাস মেমব্রেনটা ক্ষয় হয়। তার জন্য ইরোশন বা আলসারেশন কিছু একটা হতে পারে। অনেক সময় হয়েও যায়, অনেক সময় খাদ্যনালী ফুটো হয়ে যায়, ঠিক আছে, যেটা একদমই ইমার্জেন্সি, একদমই ইমার্জেন্সি। 2 নম্বর, অনেক ক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্সে অ্যাজমার মতো টেন্ডেন্সি বেড়ে যায়। 3 নম্বর হচ্ছে ডেন্টাল ক্যারিজ, বয়স্ক মানুষ যাদের ম্যাক্সিমাম, এখন তো ইন্ডিয়া 2025-এ আপনার সুগার আর প্রেসারের ক্যাপিটাল হতে চলেছে অ্যাজ পার ডব্লিউএইচও, ঠিক আছে। সেক্ষেত্রে তাদের ডেন্টাল এনামেলের ইরোশন সুগার প্রেসারের পেশেন্ট, বিশেষ সুগারের পেশেন্টের ক্ষেত্রে হয়েই থাকে। এইটা আবার এক্সট্রা অ্যাডিটিভ হিসাবে দাঁতের ক্ষতি করে। হ্যাঁ, ডেন্টাল ইরোশন হতেই থাকে, ঠিক আছে। সুতরাং এই রোগটা গ্যাস অম্বল আম, খুব আহ, বড়সড় কোনো রোগ না হলেও এইটাকে একদমই উড়িয়ে দেওয়ার মতো কিছু নয়। কারণ এই গ্যাস অম্বলের কমপ্লিকেশন কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে। সুতরাং আমি আবারও বলবো, আপনারা আম, ভয় খাবার কোনো দরকার নেই এতে। শুধুমাত্র জীবনযাত্রা একটু চেঞ্জ করে, একটু স্ট্রেস ফ্রি থেকে, একটু এক্সারসাইজের মধ্যে থেকে, একটু খাদ্যাভ্যাস চেঞ্জ করে, আহ, কিছু মেডিকেশনের সাহায্য নিলে হয়তো নিতে হতে পারে, এরকম করে আপনারা যথেষ্ট সুস্থ থাকবেন, ঠিক আছে। যদি কোনো রকম সমস্যা হয়, তো আপনারা নিকটবর্তী কোনো ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আহ, অবশ্যই খুব বেশি মাত্রায় আপনারা কাউন্টার থেকে নিজেরা বলে ওষুধ খাবেন না। আপনারা যখনই ঘন ঘন কোনো রকম লক্ষণ দেখবেন যে কোনো রোগের ক্ষেত্রে, আপনারা নিকটবর্তী কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ।